হ্যালো ফ্রেন্ডস, রাকেশ ব্লগ চ্যানেলে তোমাদের অনেক ভালোবাসার ওয়েলকাম জানিয়ে নতুন একটা ভিডিও স্টার্ট করছি। সকলকে জানাই গুড মর্নিং। এখন টাইম হচ্ছে সকাল 9টা। আজকে দোল। আমার তরফ থেকে সমস্ত বন্ধুদের জানাই শুভ দোল পূর্ণিমার প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। তোমাদের সকলের দোল ভীষণ ভালো কাটুক। আর আমি এখন চলে এসেছি গোপালের জন্য ভোগ রান্না করতে। আজকে দোল, গোপালকে একটু ভোগ রান্না করে দেবো। তার জন্য বার করলাম ইন্ডাকশানটা তো বাইরে থাকে না, যেদিন যেদিন গোপালের জন্য ভোগ রান্না হয় সেদিন সেদিন বার করি। তো চলো, আমি গোপালকে কী ভোগ রান্না করে দেবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা শুধুমাত্র ধৈর্য ধরে ভিডিওটা একটু দেখবে, কেমন? তো চলো, এখন গোপালের জন্য মালপোয়া হবে, তারই ব্যবস্থা চলছে। আর কি করব সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। হ্যাপি হোলি বন্ধুরা, সবারই হোলি খুব ভালো কাটে। আর আমি এখন বসে পড়েছি গোপালের জন্য ভোগ বানাতে। তো গোপালের জন্য আজকে লুচি করব, পায়েস হচ্ছে, মালপোয়া হবে, তারপরে সুজি বানাবো, ফল মিষ্টি এইসব দিয়ে গোপালকে আজকে ভোগ নিবেদন করবো। তো দোলের দিন প্রত্যেক বছরই হয়, তার জন্য এবছরও করছি, এবছরও যেন বাদ যাবে। আর অন্নভোগ করলাম না, যেহেতু পরমান্ন করছি তার জন্য অন্নভোগ করলাম না। এই লুচি, মিষ্টি, সুজি এইসব দিয়ে গোপালকে আজকে ভোগ নিবেদন করবো। তো চলো, আর আজকে যেহেতু সারাদিন পূর্ণিমা নেই, আর 11:30টার মধ্যে আমাকে পুজোটা দিতে হবে, তার জন্য বেশি কিছুতে গেলাম না, কারণ করতে গিয়ে তো সময় লাগবে, তাই না? ইন্ডাকশানে হচ্ছে, একটা হবে, তারপর আর একটা করবো, আবার যে তার মধ্যে কারেন্ট চলে গেলে হয়ে যাবে, তখন হয়তো পুজোটাই হবে না টাইম মতো। তার জন্য অল্প অল্প করে গোপালকে ভোগটা নিবেদন করবো, পুজোটা দেবো, তারপর সারাটা দিন কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আমি আজকে কীভাবে দোল পালন করবো সেটা অবশ্যই তোমাদের চলো বন্ধুরা, বসে পড়েছি পুজো দিতে। আমার ভোগ রান্না রেডি। তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে কি বানালাম। প্রথমে দেখাই তোমাদের ফুল। এই দেখো, আজকে অনেক ফুল পেয়েছি। গাঁদা ফুলটা কিনতে দিয়েছিলাম ছেলেকে, কিনে এনেছে 10 টাকার গাঁদা ফুল, আর বাকি ফুলগুলো তুলে এনেছে। আর এইখানে রয়েছে গোপালের ভোগ রান্না। এখানে হচ্ছে পরমান্ন, এই হচ্ছে সুজি, এই হচ্ছে লুচি, মালপোয়া, আর এই দেখো প্যাকেটে মিষ্টি রয়েছে, এখানেও মিষ্টি রয়েছে কৌটোতে, আর এই দেখো ফল রয়েছে। এখানে 2 রকমের ফল আছে, আর বাকি 3 রকমের ফল আনতে দিয়েছি। ছেলে খাচ্ছে, খেয়ে নিয়ে আসবে। এই হচ্ছে ব্যাপার। আর এখানে ঠাকুরের সমস্ত বাসন সব কিছু ধোয়া আছে। আর এই দেখো আজকের যেটা মেন, এই হচ্ছে গোপালের রং। এখানে রয়েছে আবির, 5 রকমের আবির রয়েছে। তো সব কিছু আমি এখন থালায় থালায় করে দিয়ে দেবো। গোপালের ভোগটাকে সাজিয়ে নিই। আর এই দেখো আমার গোপাল সোনা এখন চুপচাপ বসে আছে। সকালবেলায় ঘুম থেকে উঠে একটু মিষ্টি জল খেয়েছে, খেয়ে চুপচাপ বসে আছে। এখন গোপালের অর্ঘ্য করব। কেন? 3 রকমের ফল নিয়ে আয়। আনারস আছে আর তরমুজ আছে। তো চলো, ছেলে এখন ফল আনতে যাচ্ছে, আর গোপাল সকালবেলায় মিষ্টি জল খেয়ে চুপচাপ বসে আছে। এখন গোপালকে স্নান করাবো, স্নান করিয়ে তারপরে গোপালের ভোগ নিবেদন করব। আর এই দেখো, চলো। আর কদিন ধরে ঠাকুরকে ফুল দেওয়া হচ্ছে না, ফুল একদমই আনা ছিল না। আর এই যে বৃহস্পতিবারে আমি তো পুজো দিইনি, তার জন্য ঘরটার এই অবস্থা, ঘর পাল্টাইনি। তো চলো বন্ধুরা, ঝটপট করে এখন ভোগটা সাজিয়ে নিই, সাজিয়ে নিয়ে তারপর গোপালকে ভোগ নিবেদন করি, কেমন? তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থেকো।
তাড়াতাড়ি করে ফলটা বানিয়ে নিচ্ছি। এখন 10:30 হয়ে গেছে, পূর্ণিমা 11:30, 11:40 পর্যন্ত পূর্ণিমা। তার আগে আমাকে পুজোতে বসতে হবে। তো ফলটা বানানো হয়ে গেলে আমি এই ড্রেসটা চেঞ্জ করে শাড়ি পরে নেব, তারপর পুজোতে বসবো। চলে আসলাম পুজো দিতে। চলো, গোপালকে স্নান করানো হয়ে গেল। আর এই দেখো জামা জয়া বানিয়ে দিয়েছে নিজের হাতে, আর গোপালের জন্য দেখেছো এটাতে বসে গোপাল আজকে ভোগ খাবে। চলো পরিয়ে নিই, তারপর আসছি। এই দেখো বন্ধুরা, আমি গোপালকে এখানে আবির সাজিয়ে দিয়েছি, পিচকারি দিয়েছি, একটা আসন পেতে দিয়েছি, গোপালকে সুন্দর করে সাজিয়ে সিংহাসনে বসিয়েও দিয়েছি। আর এই হচ্ছে গোপালের ভোগ। ভোগ দর্শনে ভোগান্তি দূর হয়, এটা তোমরা জানো? যদি জানো তাহলে তো অবশ্যই ভোগ দর্শন করবে, আর যারা জানো না তারাও দর্শন করে নিও। তো চলো, এখন আমি ভোগারতিটা করব, তারপর হচ্ছে গোপালকে আবির দেবো, আর সাথে সাথে গুরুদেবের চরণেও আবির দেবো। একটা কথা আমার না ভীষণভাবে মনে হয়, কি জানো, হয়তো কোনো জনমে নয়, কয়েক জনম ধরে হয়তো আমি কোনো একটা ভালো কাজ করেছিলাম, যার ফলস্বরূপ এবছর আমি ভগবান সেবা করতে পারছি, তাই না বলো? ভগবানকে রং দিতে পারছি, ভগবানের জন্য ভোগ রান্না করতে পারছি, ভোগ নিবেদন করতে পারছি। মানে এটা আমার কয়েক জনমের কোনো একটা ভালো কর্মের ফল, তাই না বলো? তো চলো বন্ধুরা, গুরুদেবের চরণে আবির দিয়ে, গোপালকে আবির দিয়ে আমি যাব আমার শ্বশুর শাশুড়ির ছবিতে আবির দিতে। তো চলো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি তো ভিডিওটা ভিডিও করে ওদিন যাচ্ছি, বলুন। আজকে সকালে আমাদের ব্রেকফাস্টে থাকছে প্রসাদ। তো চলো প্রসাদটা খেয়ে নিই। নিজে নিজে কিভাবে রং মাখলি? কি আমি সেলফি তুলে নিচ্ছি একটা। কি করবি? সেলফি তুলবো একটা। তোমাকে সেলফি তুলতে হবে না। ঠিক। তো এই দেখো বন্ধুরা, চাল ভেজানো আছে, চালটা ভেজানো আছে। হবে হচ্ছে ফ্রাইড রাইস আজকে, আর আলুর দম, নিরামিষ রান্না হবে। পূর্ণিমা বলে, অবশ্য পূর্ণিমা ছেড়ে যাচ্ছে, তবুও আজকের দিনটা যেহেতু পালছি আমি দোল পূর্ণিমা, তার জন্য আজকে আমরা নিরামিষ খাবো। আর কালকে তো মাংস হয়েছে, সে মাংসও আছে, ওই মাংস দিয়ে আজকে দুপুরবেলায় ফ্রাইড রাইস, ছেলে ওর বাবা ওদের হয়ে যাবে, আর আমি তো আলুর দম করবো, আলুর দম দিয়ে ফ্রাইড রাইস খাবো। তো চলো, চালটা প্রায় আধ ঘন্টা মতন ভেজানো আছে, এবার আমি এটাকে বসিয়ে দিই, ভাতটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তারপর হচ্ছে আলুর দম করব। এই হচ্ছে আজকেকার আমাদের দুপুরবেলাকার মেনু, একদম সিম্পল মেনু, নিরামিষ। তো ফ্রাইড রাইসটা হবে, 2 বেলা হয়ে যাবে, দুপুরবেলা আবার রাতের বেলাতেও হয়ে যাবে। আর হ্যাঁ, ভাতও বানাতে হবে, একটু ভাত করব অল্প করে অরিওর জন্য। অরিও তো আলু সেদ্ধ আর দুধ দিয়ে ভাত মাখিয়ে দেবো, দুপুরবেলায় সুন্দর করে খেয়ে নেবে। আর আমরা যখন খাবো ফ্রাইড রাইস, তখন একটু ওকে ফ্রাইড রাইস করবো, যেহেতু মিষ্টি, বেশি মিষ্টি দিলে আবার লোম উঠে যাবে, তেল থাকবে, ঘি থাকবে, এগুলো দেওয়া যাবে। আমার ঘরে দেখো আজকে কত দুধ জমেছে, অনেক দুধ জমেছে। চলো তোমাদের ব্যাক ক্যামেরাতে দেখাই। এই দেখো, এখানে 2 কিলো দুধ রয়েছে, এখানে দুধ রয়েছে 2 কিলো, তার মধ্যে হয়তো 250 মতন দুধ ফুরিয়েছে, বাকি সবটাই রয়েছে। এই দুধটা আমি নিয়েছিলাম আজকে ভোগ রান্নার জন্য, তো বলেছিলাম রাত্রিবেলায় দিয়ে যেতে, সকালবেলা যেহেতু পাবো না, অনেক বেলা করে আসে, আর আমি সকাল সকাল ভোগ রান্না করব, তার জন্য রাত্রিবেলা দিতে এসেছিলো। আর আমার বর এই দেখো আমিষ পাত্রে নিয়ে নিয়েছে, তো কি করব, এটা তো আর ঠাকুরের কাজে লাগানো গেল না, তার জন্য রেখে দিয়েছিলাম ফ্রিজে। এখন জাল দেবো, এই দুধটা গরম করব, এই দুধটা গরম করব এই হাঁড়ি করে, কারণ দুটো দুধ একটা জায়গায় তাহলে চলে যাবে। আর ওই দেখো সকালবেলায় ছেলে খেয়েছে সাম্বার আর ইডলি,
আর এখানে তো প্রসাদ রয়েছে, আমরা খেলাম, আর বাকিটুকু রয়েছে, এটা যে কখন শেষ হবে তার ঠিক নেই। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো দুধটা এখন বসিয়ে দিই। আগে এই দুধটা গরম করে নেব, গরম করার পর এটা ঢেলে রেখে এই দুধটা গরম করব। তাহলে যদি কোনো একটা দুধ কেটে যায় তাহলে দুটো দুধই হয়তো নষ্ট হয়ে যাবে। অবশ্য কাটার কথা নয়, ফ্রিজে ছিল, এটা কাঁচা আর এটা একবার গরম করা আছে। তো এটা একটু ফুটিয়ে নেবো, তারপর এটা ফোটাবো। যদি দুটো দুধ ভালো থাকে তাহলে এই হাঁড়িতে ঢেলে রাখবো, ঠান্ডা করে ফ্রিজে ঢুকিয়ে দেবো। তো চলো দুধগুলো গরম করে বসিয়ে দিলাম দুধ। আর তোমাদের মনে আমার রান্নাঘর নিয়ে কি কোনো প্রশ্ন আছে? এই ধরো এরকম প্রশ্ন যে দিদি ভাই তোমার রান্নাঘরটা এরকম কেন, একটুও ভালো লাগে না, কীরকম দাঁত বেরিয়ে রয়েছে। তো কেন জানো? তো চলো তোমাদেরকে জানিয়ে দিই কেন আমার রান্নাঘরটা এই রকম আছে। তার আগে একটু চারিদিকটা দেখিয়ে দিই। তো চলো এবার তোমাদেরকে জানাই আমার রান্নাঘরটার এই রকম হাল কেন। আমি চাইলে অবশ্যই ঠিক করতে পারি, কিন্তু তবুও করি না। কেন করি না সেটা তোমাদেরকে বলছি, চলো তোমাদেরকে জানাই আমি রান্নাঘরটা কেন ঠিক করি না। আমার রান্নাঘরের ভিতরে ডাইনিং আছে, ফ্রিজ আছে, সমস্ত কিছু এই ঘরের ভিতরেই রয়েছে। আমি চাইলে রান্নাঘরের ওই ইটগুলো ঢাকতেই পারি, কিন্তু ঢাকি না। কারণ হচ্ছে এই ঘরটা আমার রান্নাঘর থাকবে না, এই ঘরটা একটা রুম হয়ে যাবে। এটা যেহেতু ঘর, একটা ঘর, তো এটা আমার কিচেন করার একদমই ইচ্ছা নেই। আমি যখন আলাদা হই তখন আমার রান্না করার কোনো জায়গা ছিল না। আমার তখন একটা মাত্র ঘর ছিল, আমি যে ঘরে থাকতাম সেই ঘরেই। তো ওই ঘরে তো আর রান্না করা যায় না, ওই ঘরে আমার ফার্নিচারে পুরো ভর্তি হয়ে আছে, তার উপর অ্যাটাচ পায়খানা বাথরুম, মানে যে কারণে ওখানে রান্না করা আমার ইম্পসিবল ছিল। তখন আমি কোথায় রান্না করব? উপরের বারান্দাতে রান্না করব? রান্না করলেই ধরো তেল কাস্টিং, আমার ঘরের জিনিসগুলো সব নষ্ট হয়ে যাবে, ইত্যাদি অনেক কথা চিন্তাভাবনা তখন মাথায় ঘুরপাক খাচ্ছিল। আর তখন আমাদের এই ঘরটা ফাঁকা ছিল, এই ঘরটা আমাদের বাড়ির বাইরে, মানে উঠোনে এই ঘরটা। দিয়ে তখন যেহেতু ঘরের বাইরে ছিল এই ঘরটা, আর এই ঘরে আমাদের দোকানের মিস্ত্রি কাকা তখন থাকতো, মিস্ত্রি কাকা বাস করতো। দিয়ে তখন আমার হাজব্যান্ড বললো যে মিস্ত্রি কাকার ঘরেই তুমি তাহলে রান্না করো। আর তখন নিচে মেঝেতে আমি তক্তা পেতে তার উপরে গ্যাস রেখে, ওভেন রেখে আমি রান্না করতাম। আমার প্রচণ্ড অসুবিধা হতো বারবার ওঠা বসা করতে, কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে অভ্যস্ত ছিলাম রান্না করে। ধরো 7 বছর রান্না করেছি, শাশুড়ি মারা যাওয়ার পরে তখন পুরোপুরি রান্নার দায়িত্ব আমার কাঁধে। তারপরে শ্বশুরমশাই ছিলেন বেঁচে, তখনই আমরা আলাদা হয়ে গেছিলাম। যেহেতু আমরা আমার হাজব্যান্ডরা দুটো ভাই ছিল, সাংসারিক অসুবিধা, গণ্ডগোল, ঝামেলা ইত্যাদি বিভিন্ন কারণে আমরা তখন আলাদা হয়ে যাই। দিয়ে রান্নার তো সমস্যা আমার, তখন আমি একটা লেবার ডেকে, আমার হাজব্যান্ড করতে দিচ্ছিল না, বলছিল যে না এই ঘরটা তো তুমি রান্না করবে না, ফালতু করে কি করবো। আমার এত অসুবিধা হচ্ছিল, তখন আমি একটা লেবার ডেকে ওইভাবে ইটগুলো থাক করে সাজিয়ে একটা উপর দিয়ে আমি একটা মার্বেল বসিয়ে নিয়েছি। মানে জাস্ট আমার কোনো রকমের রান্না হয়ে যাবে, আমার অসুবিধাটা হবে না, এই কথা ভেবে। তো এখনও চলছে, কারণ বাইরেটা দেখতে পেলে তোমরা, বাইরে একটা চালা করে নিয়েছিলাম। মিস্ত্রি কাকা যেহেতু এই ঘরে ছিল, তখন মিস্ত্রি কাকা এই ঘরে শুয়ে থাকতো আর আমি মেঝেতে রান্না করতাম। দিয়ে আমার তখন এই যে খাবার এখানে শুধু রান্না করে আমার ঘরে নিয়ে যেতাম সেই উপরে, বোঝো এখানে রান্না করে উপরে বয়ে নিয়ে যাওয়া, আবার সেই বৃষ্টির দিনেও অসুবিধা, যেহেতু এই ঘরটা আমাদের ঘরের বাইরে এই ঘরটা ছিল, তখন বৃষ্টিতেও ভিজে যেতাম, বৃষ্টির দিনে খুব অসুবিধা হতো। তখন এই ঘরটা যদি পুরোপুরি আমি পাই তাহলে আমার এই ঘরটায় সব কিছু রাখতে পারবো, ডাইনিং টেবিল থেকে শুরু করে ফ্রিজ থেকে শুরু করে, আমাকে তাহলে উপর নিচ আর করতে হবে না, আর আমার এত অসুবিধাও হবে না। তখন মিস্ত্রি কাকাকে বাইরে একটা চালা করে দিলাম, মানে চালা বলতে চারিদিকটা ইট দিয়ে ঘেরা, আর উপরে টিন দিয়ে দিয়েছি। মিস্ত্রি কাকা শুধু রাত্রিবেলায় শুয়ে থাকে আর দুপুরবেলায় শুয়ে থাকে, এই হচ্ছে মিস্ত্রি কাকা 2 টাইম শোয়ার জায়গা। তো উনি যেহেতু শুয়ে থাকেন তাহলে অসুবিধা হবে না, তার জন্য ওনাকে একটা শক্তপোক্ত করে ওখানে আমি একটা ঘর চালা বানিয়ে দিলাম। আর এই ঘরটা আমি পার্মানেন্টলি আমার জন্য নিয়ে নিলাম, মানে একদম ডাইনিং টেবিল থেকে শুরু করে ফ্রিজ সব এই ঘরে ঢুকিয়ে দিলাম, আর ওইভাবে রান্না করছি। এখন মিস্ত্রি কাকা যতদিন কাজ করবে ততদিন এই ঘরটা থেকে রান্নাঘর অন্য কোথাও হচ্ছে না, এই ঘরটায় ততদিন আমি রান্না করব। মিস্ত্রি কাকা যখন কাজ সেরে চলে যাবে, 2 বছরও হতে পারে, 5 বছরও হতে পারে, মিস্ত্রি কাকা যতদিন থাকবে ততদিন এই ঘরটা রান্নাঘর থাকবে।
তারপর উনি যখন চলে যাবেন তখন ওই চালা টালা ভেঙে ওগুলো পুরো ঢালাই দিয়ে বাইরে কিচেন হবে, পায়খানা বাথরুম হবে, সমস্ত কিছুই হবে। আর এই ঘরে ছাদের উপরে একটা রুম হবে ছেলের জন্য। এই হচ্ছে ভবিষ্যৎ প্ল্যানিং। তো চলো, তোমাদের ক্লিয়ার করতে পারলাম। যদি মনে প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই ক্লিয়ার হয়ে গেল। তো চলো, আর আমার রান্নাঘরটা তোমরা এইভাবেই দেখবে প্রত্যেক দিনের ভিডিওতে। এই রান্নাঘর এইভাবেই রান্না করছি, এই অসুবিধাতেই। কিন্তু আমার এখন অসুবিধা হয় না। অসুবিধা একটাই হয়, কি বলো তো, জল আছে নিচে, কিন্তু এই ঘরে তো আমি রান্নার কাছে জলের পাইপলাইন নিতে পারছি না। কারণ সেটাকেও নিলে আমাকে পরে সেটাকেও ভাঙতে হবে, যেহেতু খুবই অসুবিধা হচ্ছে। মানে খুবই অসুবিধা বলতে জলের কাজটাই অসুবিধা হচ্ছে, বাকিটা সব মোটামুটি হয়ে যাচ্ছে। তো এইভাবে দেখি কতদিন চালাতে পারি, তাই না? তো চলো, ক্লিয়ার। আমি এখানে রাইসটা ঠান্ডা করে নিচ্ছি। এই দেখো ফ্যান চলছে। ঠান্ডা হয়ে গেলে তারপর হচ্ছে ফ্রাইড রাইসটা বানিয়ে নেবো। তো চলো, ঠান্ডা করে বানালে কি হয় জানো, ভাতটা একদম গোটা গোটা থাকে, একটুও ভাঙে না। তো চলো, এখন আমি আলুর দমটা বসিয়ে দিলাম। তো এই দেখো রান্না বসিয়ে দিয়েছি, হচ্ছে আলুর দম। আর এইখানে এই দেখো দুটো দুধ দেখেছো, ঢালার পরে এক হাঁড়ি দুধ হয়ে গেছে, পুরো 4 লিটার দুধ আছে ওখানে। তো দুধটা আজকে আর কোনো ব্যবস্থা করব না, আজকে আর কিছু করতে ভালো লাগছে না। কালকে নাহলে পরশু দিন একটু গাজরের হালুয়া করব। আজকে আর করবো না, আজকে করলেও হতো কিন্তু আজকে আর করবো না, আজকে একটু ইচ্ছা করছে না। আজকে মনে হচ্ছে কতক্ষণে রান্নাটা হবে আর কতক্ষণে একটু বিছানায় গিয়ে শোবো। তো করবো, কালকে করে ফেলবো। 4 কিলো দুধের করবো না, 1 কিলো দুধের করবো। আর বাকি দুধটা গরম করে রেখে দেবো ফ্রিজে, ছেলে খাবে। দুধটা ছেলেই খাই, আমার ভালো লাগে না, আর আমার হাজব্যান্ড তো খাই না। তো চলো, রান্নাটা করে তারপর তোমাদের ফাইনাল লুক শেয়ার করছি। বাঁ হাতে নাড়তে হচ্ছে, ডান হাতে ফোনটা ধরেছি, তার জন্য বাঁ হাতে নাড়তে না ভীষণই অসুবিধা হয়। কিন্তু কী করবো, ফোন তো ধরতে হবে। ওইদিকে যদি বাঁ হাতে ফোন ধরি তাহলে আবার অন্ধকার হবে। আর এই দেখো এখানে হচ্ছে ভাত, উপর দিয়ে ফ্যান বেরিয়ে যাচ্ছে যাচ্ছে। তো এটা হচ্ছে অরিওর জন্য বসিয়েছি, আর এখানে আমাদের জন্য হচ্ছে আলুর দম হয়ে গেছে। আর ছেলে তো ভীষণই ভালোবাসে, ছেলের আজকে একটা প্রিয় খাবার হচ্ছে, ও যদি চিকেন দিয়ে খায় চিকেনও আছে, কালকের চিকেন রয়েছে ফ্রিজে। আর যদি আলুর দম দিয়ে খায় তাহলে আলুর দম দিয়ে খাবে, যেটা খাবে সেটাই পাবে। তো চলো, নিরামিষ দিনে এটা একটা জবরদস্ত খাবার, কী বলো? অবশ্য যারা পছন্দ করে তাদের কাছে। আমার ছেলে যেমন ভীষণই পছন্দ করে, আমারও ভালো লাগে, তার হাজব্যান্ডও খায়, তো অসুবিধা হবে না। চলো, ফ্রাইড রাইসটা বানিয়ে তারপর আসি। এই হচ্ছে রান্নার ফাইনাল লুক, ফ্রাইড রাইস কাশ্মীরি আলুর দম। আলুর দমের কালারটা কিন্তু ফাটাফাটি হয়েছিল। তোমরা যদি রিয়েল দেখতে তাহলে বুঝতে পারতে যে কতটা সুন্দর একটা কালার হয়েছে। ছবিতে এইরকম হয় জানো তো, ভিডিওতে আমি দেখি যত সুন্দর কালার হোক না কেন, সে কালারটা একটু অস্পষ্ট আবঝা ভাব থাকে, তো সে লালটা আসেনি। এখন আমরা জমিয়ে খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে একটু শোবো, শুয়ে সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়ে তারপর তোমাদের সামনে আবারও আসছি। তো বন্ধুরা, এখন টাইম হচ্ছে রাত্রি 10:40, আর আমি এখন বসে রয়েছি নিচের ঘরে। এইমাত্র খাওয়া দাওয়া সেরে ঘরে আসলাম। ছেলে আর হাজব্যান্ড ওরা উপরের ঘরে চলে গেছে, আমিও এখন যাব। তো যাওয়ার আগে ভাবলাম কি ভিডিওটা শেষ করে নিই, কারণ উপরে গিয়ে আর শেষ করা হয় না। উপরে এখন টিভি চলছে, IPL খেলা হচ্ছে, ছেলে ওর বাবা ওরা খেলা দেখছে। তো গিয়ে হয়তো ভিডিও শেষ করতে পারবো না, শুয়ে পড়বো। তার থেকে ভালো নিচের থেকে ভিডিওটা শেষ করে যাই, তাই না বলো? এইভাবেই তো হয় না, এইভাবে ভিডিও অর্ধেক করে বাকি অর্ধেকটা হয় না, ওর জন্য ভিডিও পোস্ট করা হয় না। তো চলো বন্ধুরা, আজকেকার সারাটা দিনের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা জানিও। এটাই ছিল আমার দোলের ভিডিও। প্রত্যেক বছর এইভাবেই দোলটা পালন করি, ভগবানকে ভোগ নিবেদন করে তারপরে ভগবানের চরণে রং দিয়ে তারপর সবাইকে লাগাই। তো
কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানিও। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস আর শেয়ার করে দিও। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী একটা ভিডিওর সাথে। ততক্ষণ সকলকে টাটা, গুড নাইট।